যদি এই অ্যানিমেটা আপনার কাছে প্রথমবার গিয়ে পৌঁছায় তাহলে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, আপনারা এই অ্যানিমেটা প্রথম পর্ব থেকে দেখে আসুন। আমি এই অ্যানিমে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা অতি সহজে দেখে নিতে পারবেন। টু ইয়র ইটার্নিটির এই অ্যানিমে 7 নম্বর পার্টের প্রথমেই আমরা দেখতে পাই ইউরালিস কিংডমের মধ্যে নকাসরা হামলা করে দিয়েছে। কিছু দূর এগিয়ে গিয়ে আমরা সেখানে আরো কিছু লোককে দেখতে পাই যাদেরকে চারিদিক থেকে নকাসরা ঘিরে নিয়েছিল। সময় থাকতে অর্প সেখানে এসে তাদেরকে বলে ওঠে, তোমরা সবাই এখন তোমাদের জীবন বাঁচানোর জন্য উঁচু পুলের দিকে দৌড়াও। অর্প যেহেতু গ্রুপ নিয়েছিল এই কারণে সে তার মুখ থেকে আগুন বের করে সেখানে অনেকগুলো নকাসকে পুড়িয়ে দেয়। এরকমই নকাসদের সঙ্গে লড়াই করতে করতে অর্প তার ক্রিয়েটারকে বলে ওঠে যে এখানে আর কতগুলো মানুষ আছে। এই কথার উত্তরে অর্পের ক্রিয়েটার বলে ওঠে, এখানে এখন কম বেশি 22,000-এর মতো লোক আছে। আর এইদিকে একটা বড় সেমিনার হলে আমরা দেখতে পাই সেখানে প্রায় 22,000-এর মতো লোক উপস্থিত ছিল। তখন সেখানে প্রেসিডেন্ট তাদেরকে বলে ওঠে, চিন্তা করার কোনো বিষয় নেই, নকাসটা এখানে কিছুতেই আসতে পারবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা ভেতরে আছো তারা কখনো বাইরে যাবে না, আর যারা বাইরে আছে তাদেরকে কখনো ভেতরে আসতে দিবা না। তখনই আমরা দেখতে পাই সেই জায়গাটা তো নকাসরা হামলা করে দেয়, কিন্তু সময় থাকতে অর্প সেখানে এসে সেই নকাসটাকে জানে মেরে দেয়। কিন্তু এসবের মধ্যে মাটির নিচ থেকে একটি নকাস বাইরে বেরিয়ে এসে অর্পের উপরে হামলা করে তার ওই রূপটা কেড়ে নেয়। তারপরে অর্প লিগার্ডের রূপ নিয়ে সেখান থেকে উড়ে যায়। উড়ে যাওয়ার পর তার শক্তির সাহায্যে না বারুদের বক্স গুলো নকাসদের উপরে ফেলে তাদেরকে জানে মেরে দেয়। এইসবের মধ্যে অর্প নিচে আরো দুটো মানুষকে দেখতে পায়, তাদেরকে বাঁচাবার চক্করে নকাসরা অর্পের উপরে হামলা করে অর্পের কাছ থেকে গুগু রূপটাও অ্যাবজর্ব করে নেয়। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই ইউরালিস কিংডমের অবস্থা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তখনই আমরা সেখানে রাজকুমার এবং কাহাকুকে দেখতে পাই। এখানে আসার পর কাহাকু তার হাতে নকাশটাকে বলে ওঠে, তুমি আমাদের বলো যে নকাশরা কোথায় আছে। তারপরে কাহাকুর হাতে থাকা নকাশটি মাটিতে লেখে এখানকার সমস্ত নকাশরা মরে গেছে, কিন্তু ওদের সঙ্গে লড়াই করতে করতে অর্প অনেক দুর্বল হয়ে গেছে। আর এইদিকে আমরা অর্পকে দেখতে পাই সে এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে কালকে মরে যাওয়া সমস্ত মৃত মানুষকে খবর দেওয়া হয়েছিল। এরই মধ্যে সেখানে একটি সোলজার এসে অর্পকে বলে ওঠে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কাল না থাকলে আমরা সবাই মরেই যেতাম। তখনই সেখানে রাজকুমার এসে অর্পকে তার সঙ্গে যেতে বলে। তারপরে রাজকুমার অর্পকে নিয়ে একটি তাঁবুর মধ্যে চলে যায়। সেখানে কাহাকু তাদেরকে একটি ম্যাপ দেখিয়ে বলে ওঠে, আমার হাতে থাকা নকাশটি বলছে যে পরবর্তী অ্যাটাকটা এইখানে হবে। লোকেশনটা পাওয়ার পর অর্প বেশি দেরি না করে নেকড়ের রূপ নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে কিছু দূর এগিয়ে গিয়ে অর্প তার ক্রিয়েটারকে জিজ্ঞেস করে যে এই জায়গার আশেপাশে কি নকাশ আছে। এই কথা শুনে ক্রিয়েটার বলে উঠলো, এই জমির নিচেই একটা নকাশ আছে। এরই মধ্যে অর্পের উপর একটি নকাশ হামলা করে দেয়। সেখানে মাটি দলদল থাকার কারণে অর্প সেই নকাশটাকে দেখতে পাচ্ছিল না। এটাকে একটা অ্যাডভান্টেজ বানিয়ে নকাশটি অর্পের আরো দুটো রূপ অ্যাবজর্ব করে নেয়। অর্পের কাছে আর ভালো কোনো রূপ ছিল না যার সাহায্যে সে নকাশের সঙ্গে লড়াই করবে। অর্পের অবস্থা পুরো খারাপ হয়েছিল। তখনই সেখানে একটি ঘোড়া এসে অর্পকে তার পিঠে বসিয়ে সেখান থেকে নিয়ে পালাতে লাগে। এরই মধ্যে নকাশটি ঘোড়াটার উপরে একটি হামলা করে দেয়, কিন্তু ঘোড়াটা সেখানে না থেমে অর্পকে নিয়ে এসে পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে দেয়। নিচে গিয়ে অর্প নোটিস করে ঘোড়ার গায়ে লাগা আঘাত অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। তখনই সেখানে অর্পের ক্রিয়েটার এসে তাকে বলে ওঠে, এই ঘোড়াটা আমি তোমার জন্যই বানিয়েছি। অর্প বলে ওঠে, কিন্তু কখন? আমি এটাকে অনেক সময় আগে বানিয়েছিলাম, কিন্তু আমি এটা সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। এখন এই সময়টা চলে এসেছে, এই কারণে আমি এই ঘোড়াটা তোমার কাছে পাঠিয়েছি। এসব শুনে অর্প আবারও সেই নকাশটাকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু এমনটা করতে ঘোড়াটা তাকে আটকে নেয়। তখনই অর্পের মাথায় আসে যে আমি এই অবস্থায় নকাশদেরকে মারতে পারবো না। এটা সম্বন্ধে কিছুক্ষণ ভাবার পর অর্প বলে ওঠে, আমি যখন আয়রন সেলের ভেতরে বন্দি ছিলাম তখন কিন্তু সেখানে নকাশরা আমার উপরে কোনো হামলা করেনি। এসব দেখে বোঝা যাচ্ছে যে নকাশরা লোহার ব্যারিয়ারের এপার ওপার হতে পারে না, কিন্তু নকাশদেরকে মারার আগে আমাকে তাদের লোকেশন খুঁজে বের করতে হবে। তারপরে অর্প তার ক্রিয়েটারকে বলে ওঠে, তোমার কাছে যে নকাশদেরকে খোঁজার অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটিটা তুমি কি আমাকে দিতে পারবে? হ্যাঁ, আমি তোমাকে এটা দিতে পারবো, কিন্তু এটার জন্য তোমাকে অনেক দূর পর্যন্ত ভাবতে হবে। তখন অর্পের ক্রিয়েটার অর্পকে একটি চোখ বন্ধ করতে বলে। তারপরে অর্পের ব্রেন থেকে একটি পার্ট বের করে নেয়। এমনটা করার পরে অর্প তার আশেপাশের জিনিসগুলোকে অতি সহজে অনুভব করতে পারছে। তারপরে অর্প আবারও সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে নকাশটি তার উপরে হামলা করেছিল। তারপরে অর্প তার শক্তির সাহায্যে অনেকগুলো গাছে ছুঁচলো ডাল মাটির দলদল থেকে বের করে, আর আমরা দেখতে পাই সেই ডালে নকাশটি আটকে বাইরে চলে আসে। তখনই অর্প তার তরোয়ালটা দিয়ে এসে নকাশটিকে জানে মেরে দেয়। আর এইদিকে কাহাকু অর্পের কাছে চলে আসে। সেখানে আসার পর কাহাকু অর্পকে লোহা দিয়ে বানানো কিছু আর্মার দেয় এবং বলে ওঠে এগুলো পরে নাও, কিন্তু অর্প বলে ওঠে আমি অলরেডি নকাশকে মেরে দিয়েছি। এটা শুনে কাহাকু বলে ওঠে, তাহলে কি তুমি তোমার পুরনো রূপগুলো ফিরে পেলে? অর্প বলে ওঠে, আমি সেগুলোর মধ্যে একটাও পাইনি। তারপরে অর্প কাহাকুর হাতে থাকা নকাশটিকে দেখে বলে, তোমার এই নকাশের কথাগুলো সবই ভুলভাল, আর এটা মানতে হবে তোমার কাছে আমার কোনো স্মৃতি নেই। তখনই নকাশটি মাটিতে লেখে, আমাকে এটার জন্য ক্ষমা করে দাও, ওরা আমাকে সেখান থেকে বের করে দিয়েছিল। তারপরে নকাশটি এও লেখে যে এর পরবর্তী অ্যাটাকটা বেসিং এ হতে চলেছে। এটা শুনে অর্প তাদেরকে মারার জন্য সেখান থেকে বেরিয়ে যেতে লাগে, কিন্তু সেই ঘোড়াটা অর্পকে আরেকবার আটকে নেয়। এমনটা দেখে রাজকুমার বলে ওঠে, তুমি এমনটা করতে পারো না, তোমার বাকি রূপগুলো তাদেরকে এরকমই ভাবে দিয়ে দিতে চাও? এই কথার উত্তরে অর্প বলে ওঠে, তাহলে কি আমি লোকদেরকে এরকমই ভাবে মরে যেতে দেখবো? না, এমনটা তো কোনো ভাবেই নয়, কিন্তু সবার প্রথমে তোমাকে তোমার শক্তি বাড়াতে হবে যাতে তুমি অন্তত তোমার নিজের রূপগুলোকে রক্ষা করতে পারো। তখনই অর্প সেন্স করে যে তাদের আশেপাশে আরেকটি নকাশ চলে এসেছে। এটা শুনে কাহাকু বলে ওঠে, এটাকে আমার উপরে ছেড়ে দাও। তারপরে কাহাকু তার হাতে থাকা নকাশটির
সাহায্যে সেই নকাশটিকে বের করে তাকে জানে মেরে দেয়। এমনটা করে কাহাকু অনেক ক্লান্ত হয়ে পড়ে। তখনই কাহাকুর হাতে থাকা নকাশটি মাটিতে লেখে যে আমরা রেলের লোকদেরকে অনেকদিন ধরে বাঁচিয়ে আসছি, আর আমি এখন তোমাকে সেখানে ইনভাইট করছি, আর তুমি যদি সেইখানে না আসো তাহলে আমি কাহাকু এবং তার হাতে থাকা নকাশকে জানে মেরে দেবো। তারপরে রাজকুমার বলে ওঠে রেন্ডেলের কন্টিনেন্টে সব থেকে বড় একটা শহর, আর নকাশরা যদি সেখানে হামলা করে দেয় তাহলে এর কারণে সেখানে অনেকগুলো লোক মরে যাবে। এই কথা শুনে আর বলে ওঠে নকাশদের সঙ্গে লড়াই করার জন্য আমাকে অনেক বড় একটা জিনিস তৈরি করতে হবে, যেমন ধরতে পারো অনেক বড় একটা জাহাজ। এটা শুনে রাজকুমার বলে ওঠে এটার জন্য তো অনেক বেশি সময় লেগে যাবে। তারপরে এরা সবাই সমুদ্রের প্রান্তে পৌঁছে যায়, যেখানে আগে থেকে একটি পুরানো নৌকা ছিল। রাজকুমার বলে ওঠে এখন থেকে এটা তোমার নতুন বাসস্থান। নৌকাটিকে দেখে অর্বে একটু আনন্দিত হয়ে যায়। তারপরে রাজকুমার অর্বের হাতে একটি পাখি ধরিয়ে বলে এই পাখিটাকে তুমি তখনই আকাশে ছাড়িও যখন তুমি কোনো বিপদে পড়বে। কাকু বলে ওঠে আমি এখন রাজকুমারের সঙ্গে ইউরালাস কিংডমের মধ্যে ফিরে যাব, আর কিছু সময় পরে আমি তোমার কাছে আবারও ফিরে আসবো। এইসব শুনে ওর বলে ওঠে সেরকম কোনো বিষয় নয়, কিন্তু তোমরা একটা কথা মাথায় রাখবে, তোমরা যেন মরে যেও না। এই কথা বলে অর্ব সে নৌকাটির উপরে চলে যায়। তারই কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসে। অর্ব সেখানে বসে ভাবছে আমাকে এই সময়টা অনেক ভালোভাবে কাজে লাগাতে হবে, আর আমাকে আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী হতে হবে, আর আমি এখন থেকে এমনটা শুরু করে দেব। তারপরে আমরা দেখতে পাই অর্ব জাহাজ বানানোর জন্য অনেকগুলো জিনিসপত্র বানাচ্ছে, আর এইদিকে আমরা এখন প্রিন্সকে দেখতে পাই যে কিনা রেলল্যান্ড টাউনের রাজকুমারীর সঙ্গে কথা বলছে। রাজকুমার বলে ওঠে যে নকাশরা খুব তাড়াতাড়ি এই শহরের মধ্যে হামলা করতে চলেছে। রাজকুমারী বলে উঠলো তুমি এটা কিভাবে জানতে পারলে? রাজকুমার বলে ওঠে আমাদের সঙ্গে এমনই একটা ব্যক্তি আছে যে কিনা নকাশদের সঙ্গে কথা বলতে পারে। রাজকুমারী বলে ওঠে তাহলে ওকে এখানে নিয়ে আসো। এটা শুনে রাজকুমার বলে উঠলো আমি এমনটা করতে পারবো না। রাজকুমারী বলে উঠলো যেহেতু নকাশরা হামলা করবে তাই এই কথাটা ওরা নিজের মুখে আমাদের কেন বলবে? ওরা তো আমাদেরকে না জানিয়েও এই শহরের উপরে হামলা করে দিতে পারে। রাজকুমার বলে ওঠে আমি অত কিছু জানি না, আমি এটা জানি এখানে খুব তাড়াতাড়ি একটা বড় যুদ্ধ শুরু হতে চলেছে, এই কারণে আপনি এখানকার সাধারণ লোকদেরকে কোনো একটা সুরক্ষিত জায়গায় শিফট করুন এবং তাই সঙ্গে আমাদের আর্মি গুলোকে এখানে আসার পারমিশন দিন, ওদের সাহায্যে আমরা নকাশকে অতি সহজে হারাতে পারবো। রাজকুমারী বলে ওঠে তোমাদের আর্মির আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা নকাশদের সঙ্গে যুদ্ধ করার জন্য আগেই আমাদের আর্মি রেডি করে নিয়েছি। রাজকুমার বলে ওঠে আপনি আপনার শহরের বাইরে ওই উঁচু উঁচু ওয়ালের সাহায্যে নকাশদেরকে আটকে রাখতে পারবেন না। আর এইদিকে আমরা অর্বকে দেখতে পাই জাহাজ তৈরি করার জন্য অনেকগুলো জিনিস বানিয়ে এখন সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে, এই কারণে অর্ব নেকড়ের রূপ নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগে। অর্বকে সেই দিকে যেতে দেখে তার ঘোড়াও তার পেছনে পেছনে চলে আসছিল। সেখান থেকে কিছু দূরে গিয়ে এসে তারা একটি গ্রাম দেখতে পায়। তারপর সে গ্রামে ঘুরতে ঘুরতে অর্ব একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। সেখান থেকে ফলমূল নেওয়ার পরে কিছু দূরে গিয়ে এসে অর্ব সেখানে কিছু ক্ষুধার্ত লোক দেখতে পায়। এমনটা দেখে অর্ব তাদের সবাইকে সে ফলমূল গুলো দিতে লাগে। তখনই অর্বের পেছনে আমরা একজন লেডি এবং তার একটি বাচ্চাকে দেখতে পাই। তাদের এইরকম অবস্থা দেখার পর অর্ব তাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করে, কিন্তু সেই মেয়েটা সেই টাকাটা নিতে পুরো বারণ করে দেয়। আমি তোমাদের মতো ধনী ব্যক্তিদের জালে কখনোই ফাঁসবো না। এই কথা বলে সে মেয়েটা সেখান থেকে চলে যায়। তারপরে অর্ব অনুভব করে আশেপাশে কেউ অনেক কষ্টে আছে। তারপরে অর্ব সেখানে উপস্থিত একটি সার্কাসের টেন্টের ভেতরে দেখে সেখানে অদ্ভুত একটি ছেলে এবং একটি মেয়ে ছিল, তাদের অবস্থা পুরো খারাপ হয়েছিল। তখনই সেখানে সার্কাস টেন্টের মালিক এসে বলে ওঠে ওদেরকে দেখার জন্য আমাকে টাকা দিতে হবে। অর্ব বলে ওঠে ওরা অনেক অসুস্থ হয়ে আছে, এক্ষুনি ওদেরকে ট্রিটমেন্ট দিতে হবে, কিন্তু সার্কাস মালিক এটাতে রাজি হয় না। সে বলে ওঠে তুমি যাই করো আমাকে তার জন্য টাকা দিতে হবে। তারপরে অর্ব তাকে অনেকগুলো টাকা দিয়ে সে ছেলে এবং মেয়েটাকে নিজের সঙ্গে নিয়ে চলে আসে। অতিরিক্ত অসুস্থ হওয়ার কারণে সেই ছেলেটা রাস্তাতেই মারা যায়। এমনটা দেখে সেই মেয়েটা এবং অর্ব অনেক দুঃখিত হয়ে গিয়েছিল। তারই কিছুক্ষণ পর অর্ব সেই ছেলেটাকে সমাধি দিয়ে সেই মেয়েটাকে নৌকার মধ্যে নিয়ে চলে আসে। সেখানে আসার পর অর্ব তাকে অনেকগুলো খাবার খেতে দেয়। এরই মধ্যে অর্ব তাকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু সেই মেয়েটা কোনো কথাই বলছিল না। তারপরে অর্ব তাকে খুশি করার জন্য প্রথমে একটা নেকড়ের রূপ নিয়ে নেয়। এমনটা দেখে সেই মেয়েটা অনেক ভয় পেয়ে যায়। এমনটা দেখে অর্ব একটা বিড়ালের রূপ নিয়ে নেয়। তাকে দেখা মাত্র সেই মেয়েটা তাকে আদর করতে লাগে। এরকমই ভাবে অর্ব তার জন্য একটি পোশাক বানায় এবং তাকে স্নান করে দেয়। এরকমই কিছুক্ষণ চলার পর অর্ব বুঝতে পারে সেই মেয়েটা আবার অনেক কষ্ট পাচ্ছে। এমনটা দেখে অর্ব তার ভাইয়ের রূপ নিয়ে নেয়, এটা দেখার জন্য যে তারা কিসের জন্য কষ্ট পাচ্ছে। সেই ছেলেটার রূপ নেওয়ার পরে অর্ব জানতে পারে যে ওরা ওই পাত্রটার সাহায্যে নিজেদের মধ্যে কথা বলতো। সবকিছু জানার পর অর্ব আবারও বাইরে এসে জাহাজ বানানোর কাজে লেগে যায়। তারপরে আমরা দেখতে পাই অর্ব জঙ্গলের মধ্যে গিয়ে একটি গাছের লতাকে স্পর্শ করে আসে। তারপরে নৌকার মধ্যে ফিরে এসে পুরো নৌকাটাকে তার শক্তির সাহায্যে আনা লতা দিয়ে ঘিরে ফেলে, কিন্তু এ তো খুব একটা বেশি লাভ হয় না। কিন্তু অর্ব এখন আগের থেকে সমস্ত জিনিসগুলোকে অনেক সুন্দরভাবে অনুভব করতে পারে। তখনই আমরা দেখতে পাই সমুদ্রে তুফান চলে এসেছে, কিন্তু অর্ব এখনো সেখানে শান্তিতে বসে আছে এবং সে সমস্ত জিনিসকে আরো ভালোভাবে অনুভব করার চেষ্টা করছে। কিছুক্ষণ এরকম করার পরে অর্ব তার নিজের ইচ্ছা মতো সে লতাগুলোকে কন্ট্রোল করতে পারছে। এমনটা দেখার পর সেই নৌকার সমস্ত ছিদ্রগুলোকে অর্ব ঢেকে দেয়। তারই কিছুক্ষণ পরে কাহাকু এবং রাজকুমার যখন সেখানে ফিরে আসে তখন তারা দেখতে পায় সে নৌকাটা পুরো জঙ্গলে ভরে গেছে। এরকমই ঘুরতে ঘুরতে তারা যখন উপরে গিয়ে পৌঁছায় তখন তারা দেখতে পায় এই সমস্ত লতাগুলো অর্বের শরীর থেকে বেরিয়ে এসেছে, আর এমনটা করে সেই জঙ্গলের মধ্যে পুরো জায়গাটাকে কন্ট্রোল করছে। তারপর যখন তারা নিচে গিয়ে দেখে তখন তারা দেখতে পায় নিচেও অর্ব বসে রয়েছে। তখন অর্ব তাদেরকে বলে ওঠে উপরে তুমি যাকে দেখলা সেটা হচ্ছে আমার ক্লোন, আর আমি যখন তখন সে ক্লোনে ট্রান্সফর্ম হতে পারবো। আরে এটা তো অনেক ভালো খবর যে তুমি এই জঙ্গলটাকে নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারছো। আমার মনে হয় রেনরেল যাওয়ার জন্য তুমি পুরোপুরি প্রস্তুত আছো।
হ্যাঁ প্রস্তুত তো আছি, কিন্তু তার আগে আমি একটি মেয়েকে তার ঘরে ফিরে দিতে চাই। রাজকুমার বলে ওঠে, মেয়ে? কোন মেয়ে? তারপরে হরপ সে মেয়েটাকে ডাক দেয়। মেয়েটাকে দেখার পর কাহাকু তাকে বলে ওঠে, তুমি একে কোথায় পেলে? পাশেরই একটি গ্রামে আমি একে খুঁজে পেয়েছি। এই মেয়েটা অনেক কষ্টের মধ্যে ছিল, তাই একে আমি আমার সঙ্গে নিয়ে এসেছি। আমি একে তার ঘরে ফিরে যেতে সাহায্য করতে চাই, কিন্তু এই মেয়েটা তো কথা বলতে পারে না, এই কারণে আমি এটা জানতে পারছি না যে এর ঘর কোথায়। এই মেয়েটা কথা বলার জন্য একটি পাত্রর সাহায্য নেয়। এসব কথা শুনে কাহাকু বলে ওঠে, তাহলে কি এরা ক্লেপট পিপল? আমি এদের সঙ্গে আগে একটি বইয়ের মধ্যে পড়েছিলাম। তারপরে আপনার শক্তির সাহায্যে অনেকগুলো বই বের করে। সেখান থেকে কাহাকু সেই বইটা খুঁজে নেয়, যে বইটার মধ্যে ক্লেপট পিপলের সম্বন্ধে উল্লেখ ছিল। সেই বইটা পড়ে এরা জানতে পারে যে এরা কাটারিয়া কন্টিনেন্টের মধ্যে থাকে। তারপরে সেই মেয়েটা একটি পাত্র নিয়ে সেখানে এগিয়ে আসে। এমনটা দেখে তারা বুঝতে পারে সেই মেয়েটা তাদের সঙ্গে কথা বলতে চায়। তারপরে অর্প তার ভাইয়ের রূপ নিয়ে সেই মেয়েটার কথা শোনার চেষ্টা করে। সেই মেয়েটার কথা থেকে এরা জানতে পারে যে তাদের পুরো গ্রামকে নকাশরা ধ্বংস করে দিয়েছে, আর সেখান থেকে আমরা দুজনই পালিয়ে আসতে পেরেছি, আর এখন বর্তমানে আমার থাকার জন্য কোনো জায়গা নেই। এই কথা শুনে অর্প সেই মেয়েটাকে তাদের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেয়। এই কথা শুনে সেই মেয়েটা অনেক আনন্দিত হয়ে যায়। তারপরে ওরা সবাই সেখান থেকে চলে যেতে লাগে, আর সেখান থেকে রাজকুমারও তার ঘরে ফিরে যায়। যাওয়ার আগে রাজকুমার কাহাকুকে বলে ওঠে যে তুমি সবকিছু ভালোভাবে খেয়াল রাখবে, অর্পকে কখনো কারোর নজরে আসতে দিও না। আর আজ থেকে পুরো 1 মাস পরে আমরা সবাই রেনরেল টাউনে দেখা করব। তো গাইস, এর সঙ্গে এই অ্যানিমে 7 নম্বর পার্টটা আমি এখানে শেষ করছি। আমার একটু শরীর খারাপের জন্য এই পার্টটা আসতে অনেক বেশি লেট হয়ে গেল, কিন্তু আমি কথা দিচ্ছি এর পরবর্তী পার্টগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিওতে। লটস অফ লাভ গাইস, বাই।